হিস্টোরিয়া অফিস কথার জোর খুলে সুরের মিলনে এক নতুন গল্পের বরণ করবে। সাহিত্য মঞ্চের বিভিন্ন স্তরের গল্পের বিশেষ রূপই হল আমাদের এই উপস্থাপনা। ডার্ক থ্রিলার, ক্রাইম, ডিটেকটিভ, রোম্যান্টিকের মতন আরও অনেক নিবেদন এখানে শুনতে পাওয়া যাবে। আজকের গল্প বিশেষভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। এই গল্পের সূত্রধার, কথক ও উমাপতি চরিত্রে আমি শান্তনু, মণিমালা চরিত্রে সূচনা, ললিতা শ্রীতমা, যোগমায়া সর্পিতা, টিনা নয়না, রমাপতি রূপক, সেক্রেটারি সৌরিশ চরিত্রে শুভজিৎ এবং সীতাপতি, প্রমোটার যদুনাথ ও পশ্চিমা মজুরের চরিত্রে রিক। শুরু হচ্ছে প্রেম, প্রবঞ্চনা ও বিরহের মেলবন্ধনে সৌরভ মুখোপাধ্যায় রচিত গল্প ডালা। ঘুমের মধ্যে ব্যাঘাত হলে ভারী বিরক্ত লাগে। ঠকা ঠাঁই ঠাই কে যেন কি ঠুকছে একদম কাছে। উমাপতির পাতলা ঘুম বরাবর, পান থেকে চুন খসলে একেবারে বিগড়ে যায়। একবার ভেঙে গেলে আর সহজে আসতে চায় না। অতি শৌখিন নিদ্রা যাকে বলে তাই। নানা বায়নাক্কা। প্রথমত পুরো ঘর একেবারে অন্ধকার হওয়া চাই। একটু আলোর লেশ রয়ে গেলে ব্যাস দফা রফা। রাতে শিয়রের প্রদীপ পুরো নিভিয়ে তবেই শেষ হয়। হাতের কাছেই অবশ্য রাখা থাকে, দরকার হলেই জ্বালিয়ে নেওয়া যাবে। বালিশের নিচে দেশলাই ও মজুর। কিন্তু জেলে রেখে, এমনকি কমিয়ে রেখেও যে শোবে সে উপায় নেই। ঘুম বাবাচি ধার কাজ মারাবেই না তাহলে। সারা রাত এপাশ ওপাশ। শীতের রাত। চোখ পিটপিটিয়ে সামনের দিকে তাকিয়ে নিল উমাপতি। একবার উঠে দেখবে? না, ইচ্ছে করছে না তার। দামি পশমের কম্বলের ওম তার গোটা শরীরটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, সাথে নিবিড় আলস্য। চতুর্দিকের অন্ধকারটা এখনো নিশ্ছিদ্রই, যেমন রোজ রাতে নিকষ কালো থাকে তার শোয়ার ঘর। একদম সামনেই পূব দিকের জানলা। কাঠের পাল্লার ফাঁক দিয়ে প্রথম আলোর রেখা টের পাওয়া যায় রোজ ভোরে। ওই সময় উমাপতির ঘুম ভাঙে। সেখানে আপাতত কোনো আভা নেই, মানে মাঝরাতি হবে এখন। কিন্তু এত রাতে কে কি ঠোকাঠুকি খোঁড়াখুড়ি শুরু করলো রে ভাই? না, ভূতের ভয় উমাপতির নেই কোশমিনকালে। যা ঘটছে সেটা ভুতুরে কিছু নয়, নিশ্চিত ঘোর বাস্তব কিছু। হ্যাঁ, মনে পড়ল, পাশের গাঙ্গুলি বাড়িতে পাঁচিল মেরামতির কাজ হচ্ছে বটে কদিন করে। রাজমিস্ত্রি লেগেছে দেখতে পাওয়া যায়। তার এই পূব জানলার ঠিক ওপাশেই ভাড়া বাঁধা হচ্ছিল কাল। কিন্তু সে হতভাগারা এই এত রাতেই কাজ শুরু করে দিল নাকি? গাঙ্গুলি কর্তা একটু মাথা পাগল লোক আছে অবশ্য, হয়তো অন্ধকারই লণ্ঠন জ্বালিয়ে লোক খাটাচ্ছে, কিছু বলা যায় না। বলিহারি কাণ্ড বটে। এই মাঝরাতে এমন বিটকেল আওয়াজ ঘুমটার একেবারে দফা রফা করে দিল। আগে হ্যাঁ, ওই আর এক সমস্যা উমাপতি। সামান্য আওয়াজেই ঘুম একেবারে চৌপাট। সম্পূর্ণ নিঃশব্দ হওয়া চাই চরাচর, তবে চোখ জুড়োবে সান্নাল বাড়ির ছোট পুত্তরটি। জোড়ার পরেও যদি এক টুকরো খুঁট বা এক চিলতে খট, সঙ্গে সঙ্গে নিদ্রা দেবীও গনফট। 24 বছর বয়স হলো, চিরকেলে রোগটি সারার কোনো লক্ষণ নেই। উমাপতির এই সুখী সুখী বেলোয়ারি ঘুম নিয়ে সান্নাল বাড়িতে ঠাট্টা তামাশার রেওয়াজ অনেক পুরনো। একসঙ্গে বসে চায়ের আড্ডা বা রাতের খাওয়া যখন হয়, এই বিষয়টা ঘুরে ফিরে আসে মাঝে মাঝে। সমবেত হাসির এক পাকাপাকি উৎস। বলার মতো অনেক ঘটনাও অবশ্য আছে প্রচুর, প্রবাদের মতো হয়ে আছে সেসব। কবে কোন এক বিয়ে বাড়ি গিয়ে এক বুড়ো মেশোর সঙ্গে এক বিছানায় শুতে হয়েছিল উমাপতিকে, আর সেই বুড়োর প্রবল নাক ডাকার ঠেলায়
উমাপতি তো সারা রাত জেগে। জেগে শুধু? অট্টহাস্য করে উঠে বরদা সীতাপতি বলে, আমি তো পাশের ঘরে শুয়ে মাঝরাতে দেখি উমা উঠে বসে বাড়ির শীর্ষে চড়চড় করে কানে তুলো গুঞ্জবে। কেন, সেই যেবার দোলের সময় পাহাড়পুরে মন্টি মাসিদের বাড়ি বেড়াতে যাওয়া হলো? এটা রসিয়ে রসিয়ে বলা বড় বৌদি ললিতার মৌরসী পাট্টা। ঠিক হলো, রাতে সবাই মিলে তেতলার ছাদে শোয়া হবে শতরঞ্চি পেতে। এই এত বড় পূর্ণিমার চাঁদ মাথার ওপর, কি অপূর্ব তার শোভা! জ্যোৎস্নায় ফিনিক দিচ্ছে, আর ছোট ঠাকুরপো দেখি জনে জনে শুধোচ্ছে। কালো রুমাল আছে, কালো রুমাল কি না চোখ বেঁধে শোবে, আলোয় ঘুম আসে না। কি কাণ্ড মা! হেসে লুটোয় সবাই। ৭৩ বছরের বৃদ্ধা মা যোগমায়ার মুখে সস্নেহ হাসি ফোটে। আহা, ও সেই এক রাত্রিবেলা থেকেই ঘুমের সময় আলো আওয়াজ মোটেই সইতে পারে না গো। চমকে চমকে উঠত যে। ভাইঝি অর্থাৎ বরদা সীতাপতির মেয়ে টিনা খিলখিলিয়ে ওঠে। মনে আছে মা, সেবার পুকুরের ওপাশে বিয়ে বাড়ির নহবতে সানাই বাজছিল বলে রাত 12:30টায় ছোটকা থানায় ছুটেছিল ঘুমের ব্যাঘাত নিয়ে ডায়েরি লেখাতে। মেজদা রমাপতি পুলিশে চাকরি করে বলেই হয়তো দাঁত বের করে হাসে কম। এই প্রসঙ্গে ছদ্মগম্ভীর মুখেই বলে, ছোটর বিয়ে দেওয়ার সময় আগে কিন্তু পরখ করে নিতে হবে কোণে নাক ডাকে কিনা। তোমরা দু বউয়ের মধ্যে একজন অন্তত এক রাত সে মেয়ের পাশে শুয়ে দেখে এসো। আজকাল যে কোনো কথাতে ঠিক এই প্রসঙ্গটা, অর্থাৎ ছোট ভাইয়ের বিয়ের ইঙ্গিত একবার না একবার তুলবেই রমাপতি। আর বাকিদের হাসির লহরার মাঝখানে একবার উমাপতির চোখ পড়বেই উল্টো দিকের একজোড়া চোখে। দৃষ্টি মিলবে আর সে দেখবে একটা অদ্ভুত তেরছা চাউনিতে তার দিকে তাকিয়ে আছে মেজ বৌদি মণিমালা। সবার সামনে যাকে মেজ বৌদি বলে ডাকতে হয়, আড়ালে তাকে নাম ধরেই ডাকে উমাপতি। সবার সামনে যার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, একান্ত গোপন মুহূর্তে তাকে যদি ঘুণাক্ষরেও কেউ জানতে পারে তারপরে যে কি হবে সেই ভাবনায় কুলোয় না উমাপতির। বিগত 5 মাস টানা চলছে এই এক জিনিস, ছাই চেপে আগুন লুকোনো। এক বাড়ি এক সংসারে অষ্টপ্রহর বসবাস করে এই লুকোছাপা যে কি অসম্ভব দুরূহ কাজ। প্রত্যেকটা প্রকাশ্য নড়াচড়ায় সচেতন থাকতে হয়। মুখের প্রতিটি শব্দ, চোখের প্রতিটি পলক। 5 জনের উপস্থিতিতে মেজ বৌদির ওইভাবে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকা, এতেও যথেষ্ট বিপদের ঝুঁকি আছে। বুকের মধ্যে গুড় গুড় করে উঠতে থাকে। অনেকবার সাবধানও করেছে উমাপতি। এই তো গতকালও বোঝানোর চেষ্টা করলো সে, মনি তুমি কিন্তু ডোবাবে। কেন, কি করেছি? শুধু তো তাকিয়েছি। কোনো রাগ এড়েছি কি? এইসব কথা ফিস ফিস ছাড়া হয় না। গলা তোলার উপায় নেই। সব রকম আওয়াজই যথাসম্ভব চাপা। গভীর রাত, চারিদিক থমথম করে তখন। নাইট ডিউটিতে বেরিয়ে যাওয়া মেজ সান্যাল রমাপতির মস্ত শোয়ার ঘরে বাহারি সেজবাতির সলতেটি কমানো থাকে। বিছানায় লেশ লাগানো নেটের মশারির মধ্যে আরও আবছায়া। সেই টিমটিমে আলোতেও ছোট দেওরের সমর্থ বুকের কাছে লেপ্টে থাকা মেজ বউ মণিমালার চোখ যেন ধক ধক করে উঠেছিল কাল রাতে। হিসেসিয়ে সে বলে উঠেছিল, তোমার মেজদা ইচ্ছে করেই তোমার বিয়ের কথা তুলে আমার সামনে। আজকাল আমি বেশ বুঝতে পারি, যাতে জ্বলন হয় আমার, সেজন্যই বেশি করে বলে। উমাপতির গলাটা কেমন কেঁপে উঠেছিল। কেন?
কেন বলো তো? কিছু সন্দেহ করছে নাকি? একদিন সকালে ডিউটি থেকে ফিরে বলছিল, মনে, তুমি কি ছোটোর কাছ থেকে সেন্ট নিয়ে মাখো টাখো? ঘরে ওরকম সুবাস ছাড়ছে যেন। ঘরে? মানে এই ঘরে? আবার কোথায়? বালিশে মশাই, বিছানার চাদরে। হ্যাঁ, তার নাক ধরে নেড়ে দিয়েছিল মণিমালা। হবে না? যা কাণ্ডটি করে যাও রাতে, দস্যু ডাকাত কোথাকার। গলা শুকিয়ে গিয়েছিল উমাপতির। বলেছিল, কিন্তু তুমি কি জবাব দিলে? বলেই দিলাম সোজাসুজি। এবার নিজের ডান হাত উমাপতির কাঁধে রেখে বাঁ হাতে তার থুতনিটা নেড়ে দিয়ে মণিমালা নিজের ভুরু দুটো বেঁকিয়েছিল। বললাম, তোমার ছোটর সেন্ট মাখতে বয়েই গেছে আমার। আমি যে খুদ তাকেই মাখি গো, সারা অঙ্গে। ধুৎ, এইসব ফাঁসলামি দেখে সত্যি বলো না। কি বললে মেজদাকে? ভয় লাগে তো এসব শুনলে। স্থির চোখে কয়েক পল তাকিয়ে মেজ বৌদি কেমন একটা অদ্ভুত খসখসে গলায় বলেছিল, এখন আর ভয় পেয়ে কি হবে ছোট? প্রথম দিন যদি ভয় পেতাম দুজনেই, ততখানি ভয় যাতে ডিঙিটা ভাসানোই না সম্ভব হতো, তাও না হয় একটা ব্যাপার ছিল। কিন্তু এখন তো মাঝ দরিয়ায়। উমাপতি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। সত্যি, 5 মাস আগের সেই প্রথম দিনটাতেই যদি তারা একে অপরকে সংযত করে নিত, বাঁধ দিতে পারত, হয়তো এতখানি উথাল পাথাল সর্বনাশের স্রোত তাদের ভাসাতে পারত না। দারোগা রমাপতির প্রথম পোস্টিং ছিল অনেক দূরের মফস্বল ডিহিগঞ্জে। বিয়ের পর সেখানেই নিয়ে গিয়েছিল বউকে। বছর 2 পরে বদলি হয়ে দেশের ভিটে হরিশপুরে ফিরে আসে। সেও প্রায় বছর খানেক হলো। সেই থেকেই মেজ বউ মণিমালা এই বাড়িতে। এই শ্রাবণে 25 পূর্ণ হলো তার। কুলে কুলে ভরা টৈটম্বুর যৌবন। কর্মব্যস্ত রমাপতির সঙ্গে খুব যে আঠা তার জমেনি। কোথাও একটা সুর কেটে আছে, এটা আর কেউ খেয়াল না করলেও বাড়ির ছোট দেওরটির চোখ এড়ায়নি। খুব আনমনা থাকতো মণিমালা, মুখে একটা বিমর্যতার ছায়া সর্বক্ষণ। তখনও উমাপতির মনে কোনো কুচিন্তা ছিল না, এক ফোঁটাও না। নিছক সহানুভূতির বশেই সে প্রায় সমবয়সী বৌদিটির সঙ্গে আড্ডা জমানোর চেষ্টা করত। তার মন খুশ রাখার ফিকির খুঁজত। দাবার ছক নিয়ে হাজির হতো, কবিতা পড়ে শোনাতো, নিজের রেকর্ড প্লেয়ারে গান চালিয়ে কখনো কখনো সে মেজ বৌদিকে হাঁক দিত, মেজ বৌদি ঠুমরি শুনবে তো এসো। সেই সব দিনে মণিমালাও যে কোনো বিশেষ ছলাকলার জাল বিস্তার করে উমাপতিকে জড়াতে এসেছিল তেমনটা নয়। শুধু তাদের দুজনের মধ্যে একটা আলাদা রকমের বন্ধুত্ব তৈরি হচ্ছিল। হালকা হালকা হাসি মশকরাতেও যেমন, গভীর আলোচনাতেও বেশ তালমিল হতো দেওর আর বৌদির। তারপর একদিন হঠাৎ নির্জন জলাভূমিতে যেমন আপনা থেকেই দপ করে রহস্যময় নীলচে শিখা নেচে ওঠে, 2 নরনারীকে ঘিরে অতর্কিতে জ্বলে উঠল তেমনি এক আদিম আগুন। গভীর অন্ধকার কোনো অবচেতনে ইন্ধন হয়তো সঞ্চিত করছিল অনেক দিন থেকেই। তারা আগে টের পায়নি, সেই দিন প্রথম টের পেল। আর সেই দিনই পুরে খাঁক হয়ে গেল। মাস 5 আগের সেই বর্ষা ভেজা দুপুরে সান্যাল বাড়ি নিস্তব্ধ ছিল বেশ।
রোজকার মতোই বরদা সীতাপতি তার কাপড়ের আড়তে, টিনা স্কুলে, মা আর বড় বৌদি নিজের ঘরে দিবানিদ্রায় মগ্ন। মেজদা যথারীতি ডিউটিতে গেছে। উমাপতি দাবার ছক নিয়ে মেজ বৌদির ঘরে ঢুকেছিল, যেমন প্রায়শই সে যায়। ঘরে ঢুকে সে দেখে মস্ত তোরঙ্গটা খুলে তার সামনে চুপ করে একটা মূর্তির মতো বসে আছে মেজ বৌদি মণিমালা। কি বেনারসি গুনছো নাকি? বলেই উবু হয়ে তার পিছনে বসে পড়েছিল উমাপতি, আর সঙ্গে সঙ্গেই তার চোখে পড়েছিল তোরঙ্গের ডালায় আটকানো গোল আয়নাটা, যেখানে মণিমালার মুখ স্পষ্ট ফুটে উঠেছে। দরদর করে জল নামছে চোখ থেকে দুগাল বেয়ে। নির্জন দুপুরে বিশাল ঘরের শ্বেত পাথরের মেঝের উপর তোরঙ্গ ঠাসা দামি শাড়ি গয়নার সামনে বসে একা এমনভাবে এক অপরূপা নারীকে কাঁদিতে হচ্ছে। কি তার অভাব, কি বা তার বেদনা? না, উমাপতি কারণ জিজ্ঞেস করে উঠতে পারেনি। সবকিছু সঙ্গে সঙ্গে জানতে চাওয়া চলে না। শুধু সেই প্রথমবার মেজ বৌদির পিঠে নিজের একটা হাত রেখে সে অস্ফুটে বলেছিল, কেঁদো না। আর সেই নারী তখন তার দিকে ফিরে তাকে আঁকড়ে ধরেই দ্বিগুণ কান্নায় ভেঙে পড়েছিল। এইখানেই থামতে পারত দুজনেই। অপা তার সান্ত্বনা দান এই পর্যন্ত গিয়েই বাঁধ দিতে পারত, কিন্তু এক একটা লহমা মানুষের নিয়ন্ত্রণাধীন থাকে না। সেই মেঘলা ভিজে নিঃশব্দ দুপুরের জাদু দুটি যুবক যুবতীকে গিলে নিয়েছিল। দুজনেরই আর সাধ্য ছিল না সেই মায়াজাল ছিঁড়ে নিজেদের উদ্ধার করে। সেই অমোঘ আগুন নিভিয়ে যে যার নিরাপদ গণ্ডিতে ফিরে যায়। সেই প্রথম দিনের বানভাসের স্মৃতি বারংবার উঠে আসে তাদের নিভৃত নৈশ সান্নিধ্যের মুহূর্তগুলো। না, প্রথম দিন কিন্তু একটুও ভয় করেনি তাদের কারো। যেন এমনটাই হওয়ার কথা, এটাই স্বাভাবিক। এইভাবেই ঘটে গিয়েছিল ব্যাপারখানা। একটা অলৌকিক সুখের ঘোর, যেখানে সমাজ, ন্যায়, নীতি, লোক ভয় সব উবে যায়। ভয়, লুকোচুরি, বুক ঢিপ ঢিপ, উৎকণ্ঠা যা কিছু জন্মালো সেদিনের পর থেকে, জগতের কাছে নিরন্তর লুকিয়ে রাখা এক অনন্ত তৃষ্ণা। গত 5 মাস ধরে তারা দুজনেই বুঝেছে এ থেকে তাদের মুক্তি নেই। কবে মেজদারোগা রমাপতি নাইট ডিউটিতে যাবেন সেই রাতগুলোর জন্য আকুল অপেক্ষা করা। তারপরে নিশুতি অন্ধকারে পা টিপে টিপে একজনের অন্য ঘরে যাওয়া, তারপর আবার সেই চোরের মতন ফেরা। একটা একমুখী কানা গলি যেন। এ থেকে পিছনে ফেরা অসম্ভব, সামনেও ঘোর আঁধার। এই এখন নিয়তি হয়ে দাঁড়িয়েছে দুজনের। এখন তো মাছ দরিয়ায়, ঠিকই বলেছিল মেজ বৌদি। উমাপতি স্খলিত গলায় বলেছিল, এ দরিয়ার কোনো কুল দেখতে পাও মনি? কুল কুল নেই গো ছোট সানাই। শীতের রাতে উষ্ণ কম্বলের মধ্যে দেওরটিকে গ্রাস করে নিতে নিতে তরুণী মণিমালার কণ্ঠে আশ্লেষ স্বর জেগে উঠেছিল। কুল খুঁজো না, এসো, ডুববে এসো। ভয় আছে, চিন্তা আছে, উদ্বেগ আছে, কিন্তু কি যে নেশাও আছে রাতগুলোয়।
কি প্রবল তাপ, কি ঝোড়ো উন্মাদনা, কি বসন্তৃপ্তি। উমাপতির 24 বছরের জীবনে কি অভাবনীয় বাঁক নিয়ে প্রথম নারী অভিজ্ঞতাটির আবির্ভাব। গতরাতের সেই মোদির মুহূর্তগুলো ভেবে আজ নিজের ঘরে নিজের কম্বলের মিঠে তাপে গুটিসুটি শুয়ে থাকা উমাপতির যুবা শরীরে একটা শিহরণ জাগতেই যাচ্ছিল। হঠাৎ খুব কাছে একটা আওয়াজ তাকে অন্যরকম ভাবে চমকে দিল। এ কি, এত কাছে! এ তো পাশের বাড়ির পাঁচিল নয়, এ তো একদমই তার কানের পাশে, যেন ধাতু ঠোকাঠুকির মতো, যেন গাঁইতি বা শাবল দিয়ে। ধর্মণ করে লাফিয়ে উঠতে গেল উমাপতি, কিন্তু এ কি, নড়তে চড়তে পারছে না যে। এতক্ষণ চুপচাপ শুয়েছিল বলে টের পায়নি, কিন্তু উঠতে গিয়েই স্পষ্ট বুঝল সে কম্বলের মধ্যে একদম ঠেসে চেপে রেখেছে কে যেন তাকে। যেমন ভঙ্গিতে শুয়ে আছে তা থেকে একটুও বেঁকে চুড়ে নড়ার সাধ্য নেই, বেঁধে রেখেছে নাকি। তার মানে এ তো ডাকাত! অবিশ্বাস্য ব্যাপার, একদম বাড়ির মধ্যে মাঝরাতে দেওয়াল ভেঙে ঢুকে পড়েছে। বোঝো কাণ্ড, কেমন ধারা বেকুব ডাকাত হে, ভাবল উমাপতি। এই বাড়িতে খোদ সান্নাল দারোগা থাকে, সেই খবর রাখে না গাধারা। আস্পর্ধা চিন্তা করো, পুলিশের ঘরে কিনা চোর। কিন্তু এই শেষ কথাটা অকস্মাৎ যেই তার মগজে উদয় হলো, অমনি ছোট সান্নালের পা থেকে মাথা পর্যন্ত একটা বিছে কামড়ানোর মতো ঝটকা কাঁপুনি লাগলো নিমেষের মধ্যে। ছন করে উঠল স্মৃতি, পুলিশের ঘরে চোর। বাহ, কথাটা কেমন শোনা শোনা ঠেকলো যে। কোথায় শুনছে, কার গলায়? খুব সত্য শোনা, তাই নয় কি? দাঁতে দাঁত চেপে বলেছিল কে যেন, সঙ্গে একটা চাপা ক্রূর হাসি। মনে পড়তেও মাত্র 1 সেকেন্ড সময় লাগলো। যেমন রেশমের চাদর থেকে একটা পরিন সুতো টানলে ফরফর করে এক লপ্তে অনেকখানি খুলে আসে, ওই একটা বাক্যের হ্যাঁচকা টানে উমাপতির মনে পড়লো আরো অনেক কিছু। হ্যাঁ, কালই সব ভেসে উঠেছে। শেষ রাতে মণিমালার শোয়ার ঘরের দরজা খুলে বেরোতে গিয়েই আঁতকে ওঠা। সামনেই শাল কাঠের খুঁটির মতো নিঃশব্দে দাঁড়িয়ে থাকা মেজ দারোগা রমাপতি সান্যাল, আর তার পাথুরে মুখ, আর তার ডান হাতের মুঠোয় যেটা চকচক করছিল। স্মৃতির সুতোটা ঠিক এই পর্যন্ত এসেছে। একেবারে এই সময় ঝড়াং ঝং করে একটা শব্দ, আর সেই সঙ্গেই ফট করে কি যেন একটা উঠে গেল উমাপতির মুখের উপর থেকে। কিছু একটা ঢাকনা বা ডালা গোছের জিনিস সরে গেলে যেমন হয়। আচমকা অন্ধকার উধাও, তীব্র ঝাঁ রোদে ধাঁধিয়ে গেল সবকিছু। আরে রাম রাম, এ সিয়া রাম বলেই হাতের শাবল ফেলে রেখে লাফ দিয়ে পিছিয়ে এলো পশ্চিমা মজুরটি। তার সেই চিৎকার শুনে দৌড়ে এলো আরো লোকজন। মাই গড, সব সে ব্যাপার! এ তো পুলিশ কেস হয়ে গেল। যা! চশমা কপালে তুলে বলল হরিশপুরের জাঁদরিল প্রমোটার যদুনাথ বর্মন। পুরনো জমিদারি তোরঙ্গ পোতা আছে দেখে ভেবেছিলাম সান্যালদের সাবেকি গুপ্তধন কিছু, তার বদলে কম্বলে মোড়া এই জিনিস। ভিট পুজোর ব্যবস্থা করব বলে নিজে দাঁড়িয়ে রইলাম সকাল থেকে, শুভ কাজের আগে এই কি অঘটন! উফ, এ প্রজেক্টখানা এখন 20 বাও জলে চলে গেল হে। কিন্তু বর্মনদা, কেস তো গোলমেলে ঠেকছে। যদুনাথের সেক্রেটারি সৌরিশ ভ্রু কোঁচকালো। 50 বছর আগের পুরনো গল্প যা শোনা যায়, মানে বাপ কাকাদের মুখে যতটুকু শুনে আসছি, আপনিও শুনেছেন নিশ্চয়ই, তাতে সান্যাল বাড়িতে অপঘাতের ঘটনা তো একটাই। সান্যাল দারোগা রমাপতি, সে তো নিজের শোয়ার ঘরে দৌড় বন্ধ করে গলায় দড়ি দিয়েছিল।
এ তো গোটা তল্লাট জানে আজ 50 বছর ধরে। দারোগার বউ আর তার ছোট ভাইকে সেদিন ভোর থেকেই খুঁজে পাওয়া যায়নি, ধরে নেওয়াই হয়েছিল। তারা দেওয়ার বউ দিতে ভেগেছে বলেই মেজ সান্যাল মনের দুঃখে আত্মঘাতী হয়। তাহলে বর্মনদা, মাটির তলায় তুরঙ্গি এই কঙ্কালটা কার? ওই ছোট ভাইটারই হবে। যদু বর্মন খুঁটিয়ে দেখে বললেন, আরে দীর্ঘে খাঁচার যা মাপ, এ ব্যাটা ছেলে স্ক্যালিটন। কেঁচো খুঁড়তে কেউটে বেরোলো মনে হচ্ছে। ঠিকই। তাহলে কিন্তু আরেকটা জিনিস দেখবেন, শ্যান্নাল গিন্নির কঙ্কালও এই বাগানেই ধারে কাছেই থাকবে, শিওর। সৌরিশ চিন্তিতভাবে বলে, তার মানে যে গল্প চালু আছে সেটা ভুল, ইলোপমেন্ট নয়, জোড়া খুন হয়েছিল আগে, তারপর সুইসাইড। দারোগাই রাতের অন্ধকারে দুজনকে নিকেশ করে, চুপচাপ বাগানে পুঁতে দিয়ে তারপরেই নিজে ঝুলেছিল নির্ঘাত। উমাপতি সব শুনতে পাচ্ছে, সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে তার কাছে আস্তে আস্তে। এক রাতের পর নয়, আসলে সে আজ জেগেছে এক দীর্ঘ নিদ্রা থেকে, আধা শতক পার করে। সব বুঝতে পারছে উমাপতি। গলা চিরে চিৎকার করে সে বলছে, মনি, মনি, মনি কোথায়, কোথায় তুমি মনি, কোথায় তুমি? আমি 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 একবার আমার মনিকে দেখবো, আমি একবার আমার মনিকে দেখবো। আমার মণিমালা, আমার মণিমালা, মনি, আমার মনি, 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 মনি। মেজ বৌদির সেই পুরনো তোরঙ্গের মধ্যে শুয়ে হাউ হাউ করে কাঁদছে ছোট সান্যাল উমাপতি, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। বর্মন প্রমোটার বেজার মুখে বলল, পুরনো সান্যাল বাড়ির এত বিরাট প্লটটা সস্তায় পেয়ে আহ্লাদ হয়েছিল হে সৌরিশ। এত বড় করে প্ল্যান ফেঁদেছিলাম, এত টাকা খরচা করে সব ভেঙে চুরে শালা মাটির তলায় এই কঙ্কাল পুরো চোনা ফেলে দিলে মায়েরি। এখন দাও থানায় খবর, আরও কত কি বেরোবে, কতদিন খোঁড়াখুড়ি চলবে ভগবান জানে। ধুস, লাখটাই খারাপ। এই শোনো, এই ডালাটা বন্ধ করে দাও তো সৌরিশ, চোখের সামনে বিচ্ছিরি লাগছে দেখতে। দমাস করে তোরঙ্গের সেই মরচে পড়া ডালা ফের বন্ধ হয়ে গেল। শুনছিলেন পূর্বে বিহঙ্গ নিবেদিত ইস্টোরিয়া অফিস থেকে সম্প্রচারিত সৌরভ মুখোপাধ্যায় রচিত ডালা। এই গল্প সম্পূর্ণ কাল্পনিক। কারো সাথে যদি কোনো মিল থেকে থাকে তাহলে তা সম্পূর্ণ কাকতালীয়। আজকে আমরা মণিমালা চরিত্রে পেলাম সূচনাকে, ললিতা শ্রীতমা, যোগমায়া চরিত্রে সর্পিতা, টিনা নয়না, রমাপতি রূপক, সেক্রেটারি সৌরিশের ভূমিকায় শুভজিৎ এবং সীতাপতি প্রমোটার যদুনাথ ও পশ্চিমা মজুরের চরিত্রে রিক। গল্পের সূত্রধার, কথক ও উমাপতি চরিত্রে আমি শান্তনু। সম্পাদনা, আবহ সঙ্গীত, পোস্টার ডিজাইনিং ও সমগ্র পর্ব পরিচালনায় রিক ও রূপক। সৌরভ মুখোপাধ্যায়কে জানাই কৃতজ্ঞতা ও সম্মান। শ্রোতা বন্ধুদের জানাই ভালোবাসা। উপস্থিত প্রেমিক প্রেমিকাদের শুভেচ্ছা তাদের আগামী দিনগুলির জন্য। পরের পর্বে নতুন আরেকটি গল্প নিয়ে ইস্টোরিয়া অফিস ফিরবে খুব তাড়াতাড়ি। ততদিন প্রেমে থাকুন, রোমাঞ্চে থাকুন, রহস্যে থাকুন, উড়বে বিহঙ্গর পাশে থাকুন।